দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু, নতুন রোগী ১,৮২২, শনাক্তের হার ৮.৪৪%। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ নয়, দ্রুতই নিষ্পত্তি হবে জানালেন আইনমন্ত্রী। সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে ২ জঙ্গি গ্রেপ্তার, আনসার আল ইসলামের উপস্থিতি জানান দিতে হামলার চেষ্টা। যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ডের ৪০ লাখ করোনা টিকা চেয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকা চেয়ে ভারতকেও চিঠি। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। করোনা ভাইরাসে দেশে ৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন ৪১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায়। এর মধ্যে পুরুষ ২২ এবং নারী ১৯ জন। এ নিয়ে মোট প্রাণহানি হল ১১,৭৯৬ জনের। এদিকে গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে নতুন ১,৮২২ জনের। করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪১ জন, যা গত ৩৯ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ১৯ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ ১১২ জনের মৃত্যুর খবর দেয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২১,৫৮৫টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১,৮২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭,৬৯,১৬০ জন। পরীক্ষা বিবেচনায় ২৪ ঘন্টায় শনাক্তের হার ৮.৪৪%। তবে শনাক্তের এই নিম্নমুখী হার অব্যাহত থাকবে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি নিয়ে অসাবধানতা ও উদাসীনতা দ্বিতীয় ঢেউয়ের মতো তৃতীয় ঢেউ আনতে পারে বলে আশঙ্কা তাদের। আমরা একদম শূন্যের কোঠায় নামায় ফেলতে পারতাম, তাহলে তো একরকম ছিল, কিন্তু আমরা কখনোই ওই একদম নিচের দিকে গিয়ে আমরা থেমে যাইনি। সেই জন্য আমাদেরকে ওই যে টেস্টিং বেশি করে করতে বলা এবং সেখানে টেস্টে পজিটিভ হলে পর আইসোলেশনে রাখা এবং পজিটিভ রোগীদের সঙ্গে যাদেরকে সংমিশ্রণ হলো, তাদের সংস্পর্শে আসলো, তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা, ওই জিনিসগুলা কিন্তু আমরা পুরোপুরি ভাবে করতে পারতেছি না। পারলে কিন্তু আমাদের এই সংক্রমণ দমন কিন্তু আরো অনেক আগেই হয়ে যেত। নতুন সুস্থ হয়েছেন ৩,৬৯৮ জন। এ নিয়ে মোট সুস্থ ৭,০২,১৬৩ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২৮টি ল্যাবে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। মাহমুদুল নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২২ দিন বন্ধ থাকার পর রাজধানীতে চালু হয়েছে গণপরিবহন। বাস চলায় কমেছে নিত্য যাত্রীদের ভোগান্তি, তবে শুরু থেকেই মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানায় উদাসীনতা দেখা গেছে চালক ও যাত্রীদের। এছাড়া সরকারি নির্দেশনায় আন্তজেলা বাস বন্ধ থাকার কথা বলা হলেও রাজধানী থেকে গাজীপুর, নারায়ণগঞ্জ সহ আশপাশের জেলায় বাস চলতে দেখা গেছে। করোনা সংক্রমণ রোধে ৫ এপ্রিল থেকে চলছে লকডাউন। সেদিন থেকে বন্ধ দূরপাল্লার গণপরিবহন। মাঝে কয়েকদিন সিটি কর্পোরেশন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে বাস চললেও ১৪ এপ্রিলের পর আর চলেনি গণপরিবহন। স্বাস্থ্যবিধি মানার শর্তে ৩ সপ্তাহ পর ফের ঢাকার রাস্তায় বাস। এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও যাত্রীদের অভিযোগ, সরকার নির্ধারিত বাড়তি ৬০ ভাগের চেয়েও বেশি ভাড়া নেওয়া হচ্ছে। দুজন আসছে ৩০ টাকা, ৩০-৬০ টাকা নিছে, কিন্তু এখানে তো আপনার নর্মালি ভাড়া ১০-২০ টাকা। এক বলে হলে 10 টাকা ভাড়া না, সেখানে এখন 60% যদি নেয় সেখানে 20 টাকা 20 টাকা নিতে পারে, 60 টাকা তো নিতে পারে না দুজনের। পরিবহন মালিকরা বলছেন, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে দেওয়া হয়েছে নির্দেশনা, যারা নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। 2 সিটে একজন যাত্রী বহন করবে, 50% যাত্রী নিয়ে বাস চালাবে। এছাড়া যেসব যাত্রী মাস্ক ব্যবহার করবে না তারা কোনোভাবে যেন বাসে উঠতে না পারে, এবং যারা গাড়ির স্টাফ তাদেরও যেন কম্পালসারি মাস্ক ব্যবহার করা হয়। স্বাস্থ্যবিধি মেনে যারা গাড়ি চালাবে না তাদের বিরুদ্ধে বিআরটি ভ্রাম্যমাণ আদালত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও রাজধানী থেকে আশপাশের কয়েক জেলায় বাস চলতে দেখা গেছে। সিলেট যাবো, এখানে সকাল থেকে আইসা বই রয়েছি, 200 টাকা নেওয়ার কথা, তারা এখানে 800-1000 টাকা নিতেছে। আমি এখন মাইক্রো বা নোহা বা হাইএস দিয়ে যাওয়া লাগবো। প্রাইভেট কার আছে ময়মনসিংহ, নিজস্ব গাড়ি যাইবো, গেলে আমরা খরচের লেগে 100-200 টাকা দিব, এই কারণে আমরা যাত্রী দিতেছি। আমরা তো
বাসের শ্রমিক, আমরা তো বেকার, কি করবো? এদিকে ট্রিপের শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করা সহ 5 শর্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে বিআরটি-এর কোনো তৎপরতা দেখা যায়নি। রেশমী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতিতে ঈদে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সংক্রমণের আশঙ্কা কমবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বেঁচে থাকলে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হবে। নৌপথে পণ্য ও যাত্রী সংক্রামিত করবে। নদীপথ সচল রাখতে প্রতি বছর নিয়ম করে ড্রেজিং করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জানান, 2025 সালের মধ্যে 10,000 কিলোমিটার নদীপথ সচল করবে সরকার। 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। তো এখানে আবার আমি একটা কথা বলে রাখি, শুধু খনন করলে চলবে না, এটা আমরা যেহেতু ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেনটেনেন্স ড্রেজিংটা করতে হবে। একবার খনন করলেই ছেড়ে দিলে চলবে না। তার কারণ হচ্ছে যে সবথেকে বেশি পলি বহন করি আমরা বাংলাদেশ, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদেরকে এইভাবে পদক্ষেপ নিতে হবে। নদীপথে আন্তর্জাতিক যোগাযোগ ও আমদানি রপ্তানিতে প্রতিবেশী দেশগুলোকে সুযোগ দেয়ায় বাংলাদেশই লাভবান হবে এমন মনে করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের বন্দরগুলি যেন নেপাল, ভুটান, ভারত এরা ব্যবহার করতে পারে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি ইতিমধ্যেই, এবং আমাদের নৌবন্দরগুলি বা সমুদ্র বন্দরগুলি তারা যেন ব্যবহার করতে পারে, তার জন্য তাদের সাথে আমাদের সেই সমঝোতা হয়েছে এবং ইতিমধ্যে তারা সেটা ব্যবহার করতে শুরু করেছে। তাতে বাংলাদেশই সবচেয়ে বেশি লাভবান হবে। দুর্ঘটনা এড়াতে প্রতিটি নৌযান নিবন্ধনের আওতায় আনারও নির্দেশ দেন সরকার প্রধান। আমি মনে করি প্রত্যেকটারই রেজিস্ট্রেশনের সিস্টেম থাকা উচিত। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গেই উন্নত চিকিৎসার জন্য লন্ডনে রওনা হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিকে মানবিক কারণে যত দ্রুত সম্ভব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। এর আগে সকালে মানবিক বিবেচনায় তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এই অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বিমানবন্দরে নেওয়া হবে। সব প্রস্তুতির পর এখন সরকারের অনুমতির অপেক্ষায় আছে তার পরিবার। এর আগে বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়াকে বিদেশ নিতে সরকারের কাছে লিখিত আবেদন করেন। বৃহস্পতিবার আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে মানবিক দিক বিবেচনায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী। ওনার দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে ফৌজদারি কার্যবিধির 401 ধারায়। এই 401 ধারার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং তারপরে আবার এটাকে ওপেন করার স্কোপ আছে কিনা যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। এর আগে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মানবিক বিবেচনায় সরকারের কাছে খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান জানান। তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য আপনার যে অনুমতি দরকার সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। সরকারের আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যরাও থাকবেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে আনসার আল ইসলামের নেতা আলী হাসান উসামা এবং সদস্য আল সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাকিবকে মানিক মিয়া এভিনিউ থেকে হাতে নাতে ধরেছে কাউন্টার টেররিজম ইউনিট, আর রাজবাড়ী থেকে আটক হন উসামা। পুলিশ বলছে আনসার আল ইসলামের উপস্থিতি জানান দিতে হামলার চেষ্টা করেছিল জঙ্গিরা। রাজবাড়ী বাজার কেন্দ্রীয় জামি মসজিদের খতিব আলী হাসান উসামা তথাকথিত জিহাদের নামে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সমর্থনে ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচার করেন। আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা জসিমউদ্দিন গ্রেপ্তারের পর থেকে উসামা এ দায়িত্ব পালন করছিলেন। উসামার উগ্রবাদী বক্তব্য শুনেই আনসার আল ইসলামে যোগ দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র আল সাকিব।
খোলেন শহীদি মৃত্যুর অপেক্ষায় সহ বেশ কয়েকটি ফেসবুক পেজ। হামলার পরিকল্পনা করে এসব পেজের মাধ্যমে 313 সদস্য সংগ্রহে একাধিক পোস্ট দেয়। পরিকল্পনা সফল করার লক্ষ্যে সে পরামর্শ নেন উসামার। বদর দিবসকে কেন্দ্র করে আর 17ই রমজান এটাকে কেন্দ্র করে ওই মোহাম্মদ আল সাকিব সে বিভিন্ন গ্রুপের মাধ্যমে চ্যাট করার মাধ্যমে সে 313 জন সদস্য সংগ্রহের চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্যটা ছিল কোনো একটা কেপিআই সংলগ্ন দায়িত্বপ্রাপ্ত যে সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তাদের উপরে হামলা করার একটা চেষ্টা ছিল। এরই অংশ হিসেবে সংসদ ভবনের সামনে হামলার উদ্দেশ্যে ঢাকায় আসে সাকিব। বুধবার সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে হামলার উদ্দেশ্যে মাথায় কালো রুমাল বেঁধে পতাকা ও তলোয়ার নিয়ে আসলে পুলিশ তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করা হয় উসামাকে। মোহাম্মদ আল সাকিব আনসার ইসলামের সক্রিয় সদস্য এবং সে একটি সরকারি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছে প্রথম বর্ষে। আর আরেকজন যে আলী হাসান ওসামা সে একটি রাজবাড়িতে একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের 10 দিনের রিমান্ড চাইলে আদালত মঞ্জুর করে 5 দিন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের কাছে জরুরি ভিত্তিতে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 40 লাখ ডোজ করোনার টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। আর 30 লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। ভারত থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকায় দেশে টিকাদান চলছিল, কিন্তু ভারতে করোনা বেড়ে যাওয়ায় টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। এতে দেশে বন্ধ হয়ে যায় প্রথম ডোজের টিকা কার্যক্রম। যারা প্রথম ডোজ পেয়েছেন তারা দ্বিতীয় ডোজ নিয়েও পড়েছেন অনিশ্চয়তায়। রাশিয়ার স্পুতনিক 5, চীনের সিনোফার্ম সহ বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। এরই অংশ হিসেবে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা চেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে টিকা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। এমনিতে ইমিডিয়েট নিড আমাদের বোধহয় 4 মিলিয়ন, বাট আমি চাইছি যে 10 to 20 মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার জন্য। উনি বললেন যে এক্স্যাক্ট দিনক্ষণ আমি বলতে পারবো না, বাট উই আর সিরিয়াসলি ওয়ার্কিং। আমরা খুব আন্তরিকতার সাথে কাজ করছি যে আপনাদের আমরা কীভাবে ভ্যাকসিনটা দিতে পারি। পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের কাছেও 30 লাখ টিকা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। এছাড়াও 12 মে চীন থেকে 5 লাখ টিকা দেশে আসবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনার যে ইমিডিয়েটলি যদি পুরোটা না দিতে পারেন, ইমিডিয়েটলি আমি ওনাকে ওদের 3 মিলিয়নের জন্য বলেছি যে এইটা আমাকে তখন ওই অন্য দিয়েছেন যে এটা ইমার্জেন্সি বেসিসে পাঠান যে কোনোভাবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে দেশে ভ্যাকসিন মজুদ আছে আর মাত্র 14 লাখ ডোজ। না আপনারা জানেন কত। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভ নির্মাণের 3য় ধাপে ওয়াকওয়ে এবং ক্যান্টিন নির্মাণ করতে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। প্রায় 1 যুগ আগে এসব গাছ বাঁচিয়ে নির্মাণের নকশা দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি। পরিবেশবিদরা বলছেন, রাজধানীর ফুসফুস খ্যাত এই উদ্যান গাছ শূন্য করে ক্যান্টিনের মতো বাণিজ্যিক অবকাঠামো নির্মাণের ষড়যন্ত্র এটি। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আছে প্রায় 500 প্রজাতির গাছ। রাজধানীর সুউচ্চ কনক্রিটের দালানের ভিড়ে একটু সবুজের পরশ এই 68 একরের উদ্যান। পাখি ও বন্যপ্রাণীদের আবাসের পাশাপাশি ক্লান্ত পথিকের একদণ্ড বিশ্রাম মেলে এখানে। উদ্যানে চলছে স্বাধীনতা স্তম্ভ নির্মাণের 3য় পর্যায়ের কাজ। ওয়াকওয়ে, পাবলিক টয়লেট ও 7টি ক্যান্টিন নির্মাণের জন্য নির্বিচারে কাটা হচ্ছে কয়েক দশকের পুরনো গগনশিরীষ, গামারি, অশোকসহ শতাধিক গাছ। পরিবেশ বাঁচাও আন্দোলন বলছে, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও 16 ডিসেম্বর পাকবাহিনীর আত্মসমর্পণে স্থান সংরক্ষণের জন্য এসব গাছ কাটার কোনো প্রয়োজন নেই। বেসিক্যালি একটা রেস্টুরেন্ট পার হয়ে যাবে। ল্যান্ডস্কেপটাকে বিবেচনা রেখে কিন্তু স্থাপনাগুলো করা হচ্ছে না। সেইগুলোর যেগুলো করা হচ্ছে সেটারই আমরা বিপক্ষে, বিশেষ করে রেস্টুরেন্ট এবং ওয়াকওয়ের যে আমরা গুরুতর বিরোধী আর কি সেই জায়গাগুলো। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলছে, কেটে ফেলা গাছের স্থলে 1000 নতুন গাছ রোপণ করা হবে। তবে উদ্ভিদ গবেষকেরা বলছেন, প্রায় 50 বছর ধরে গড়ে ওঠা এই সবুজ বাগানে যে প্রাকৃতিক ভারসাম্য সেটি নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হবে উদ্যানের প্রাণ প্রকৃতি। এখানে অনেক পশু পাখি বাসা বেঁধে আছে তাদের আশ্রয়ের জন্য, তাদের বাসার জন্য, ইভেন তাদের খাদ্যের জন্য। তা এখন হঠাৎ করে আমি যদি তার পুরো হ্যাবিটেটটা ধ্বংস করে দিই, তাহলে টোটাল যে পশু পাখিগুলো এখান থেকে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
স্বাধীনতা স্তম্ভ নির্মাণের ডিজাইন সংস্কারে প্রায় এক যুগ আগে নিসর্গবিদ প্রয়াত অধ্যাপক দ্বিজেন শর্মা বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। উদ্যানের গাছ না কেটেই অবকাঠামো নির্মাণের একটি মডেলও দিয়েছিলেন তিনি, তবে সেসব উপেক্ষা করেছে কর্তৃপক্ষ। সার্ভে তিনি করেছিলেন এবং সেখানে কিভাবে ওয়াকওয়েগুলো তৈরি হবে গাছগুলো বাঁচিয়ে, সেটার একটা সুন্দর পরামর্শ এবং নির্দেশনা তিনি সংশ্লিষ্ট বিভাগকে এটা দিয়েছিলেন। জনমত জরিপ করা হয়েছিল কিনা, সেটার কত পার্সেন্ট সেটা মানুষের সম্পৃক্ততা ছিল, কে কি মতামত দিয়েছিল, যদি সেগুলো না থাকে তাহলে এটা আসলে আমি মনে করি না যে এটা জনবান্ধব কোনো একটা কিছু হচ্ছে। প্রকল্প বাস্তবায়নকারী গণপূর্ত অধিদপ্তরের দাবি, যথাযথ নিয়ম মেনেই নকশা করা হয়েছে। প্রায় 266 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের এই প্রকল্প আগামী 16 ডিসেম্বরের আগেই শেষ হওয়ার কথা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুর, রামপুরা ও পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। রোজা ও গরমের মধ্যে পানির অভাবে নাকাল জনজীবন। এলাকাবাসীর অভিযোগ, ওয়াসাকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। তবে ওয়াসা বলছে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। রাজধানীর মিরপুর 13 নম্বরের সি ব্লক। এক মাস ধরে এই এলাকায় পানির তীব্র সংকট। 24 ঘন্টায় রাতে মাত্র একবার পানি আসে, তাও অপর্যাপ্ত। সবাই ধরতে পারে না, এর ভিতরে চলে যায়, 2-3 বালতি ভরার পরেই চলে যায়। আজকে 1.5 মাস যাবৎ এরকম একই পর্যায়ে ভাড়াটিয়ারা মনে করে সব রুম ছেড়ে দিচ্ছে। একই অবস্থা পাশের সেনপাড়া, পল্লবী, কাফরুল সহ অনেক এলাকার। সংকট রয়েছে বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি ও পুরান ঢাকায়। বাসিন্দাদের অভিযোগ, অনেক জায়গায় 8 থেকে 10 দিন ধরে পানিই নেই। কতগুলো মানুষ আমরা সেই পানির জন্য গোসল করতে পারি না, পানির জন্য আমরা থালা বাটি কাজকাম সবই পুড়ে থাকি। আমরা তো সরকারের বিল তো ঠিকই দিয়ে আসতেছি, কিন্তু আমরা পানি পাচ্ছি না। 600 টাকা, আবার 500 টাকা গাড়ি, 400 টাকা আছে, 300 টাকা আছে। এর মধ্যে তাকে আবার চাষও খাইবার কিছু দূর লাগে, চা খাইবেন না দিলে আবার তারা ঠিক মতো আসে না। গরম ও রোজায় এমনিতেই পানির চাহিদা বাড়ে, তার উপর করোনা ভাইরাস থেকে বাঁচতে পরিচ্ছন্ন থাকতেও বাড়তি পানির প্রয়োজন। ভুক্তভোগীদের অভিযোগ, এ পরিস্থিতিতেও কোনো পদক্ষেপ নিচ্ছে না ওয়াসাব। আমরা অনেক দৌড়াদৌড়ি করছি, অফিসে গেছি, এলাকার আমাদের যে কাউন্সিলর সাহেব আছে ওনার কাছেও জানানো হয়েছে, কিন্তু কোনোভাবেই কোনো একটা সুরা হইতেছে না। ভাড়াটের অভিযোগ দিতেছে যে আমরা আমার বাড়িতে থাকবো না, চলে যাবো। আবার করোনা হাত ধুতে হবে, গোসল করতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখি ব্যবস্থা এটা অসম্ভব। ওয়াসা বলছে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, বৃষ্টি শুরু হলে সংকট একটু কমবে। এছাড়া এখন স্থায়ী সমাধান সম্ভব নয়। এই জন্যই তো আমরা পানি শোধনাগার নির্মাণ করছি, এবং যখন আমাদের এই সবগুলো পানি শোধনাগার নির্মাণ হয়ে যাবে তখন আর এই সমস্যা থাকবে না। ডিপ টিউবওয়েল ব্যবহার করতে গেলেই আমাদের এই সমস্যা হবে, এবং আমরা সেজন্য এটা থেকে সরে আসতে যাচ্ছি। এখন বাধ্য হয়ে ওয়াসার পাম্প থেকে পানি কিনে নিতে হচ্ছে, তবে সেখানেও বাড়তি টাকা নেয়ার অভিযোগ রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের পরীক্ষা হবে অনলাইনে। বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এ অবস্থায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সকালে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় আলোচনা করে এ সিদ্ধান্ত হয়। করোনা পরিস্থিতির কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে মহানগর ছাত্রলীগের সাথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের 125 নেতাকর্মীকে বিদায়ী ভিসি অনৈতিকভাবে নিয়োগ দিয়েছেন এমন অভিযোগ তুলে দুপুরে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান নেয়। এক পর্যায়ে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয় দুপক্ষের। পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন আছে বাড়তি পুলিশ। আজই উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহানের শেষ কর্মদিবস।
এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন 5,000 শিক্ষার্থী। তবে কবে ফল প্রকাশ করা হবে তা এখনও ঠিক হয়নি। এরই মধ্যে ফল মূল্যায়নের কাজ শুরু করেছে কমিটি। করোনার মধ্যেই 2 এপ্রিল সারা দেশে অনুষ্ঠিত হয় এমবিবিএস ভর্তি পরীক্ষা। অংশ নেয় 1,16,792 জন শিক্ষার্থী। 4 এপ্রিল ফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। উত্তীর্ণ হয় 48,975 জন। ফল প্রকাশের পরপরই নানা অসঙ্গতির অভিযোগ তোলেন হাজারের বেশি শিক্ষার্থী। এদের মধ্যে অনেকের অভিযোগ, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিলে 7.5 নম্বর কাটার কথা, কিন্তু কাটা হয়েছে 5 নম্বর। এতে 2.5 নম্বর বেশি পেয়ে মেধাক্রমে ঢুকেছে অনেকে। ওএমআর মেশিনের ত্রুটির জন্যই হোক আর উত্তরপত্রের ত্রুটির জন্যই হোক, এই ফলাফলের মধ্যে বিরাট একটি ব্যবধানের সৃষ্টি হয়েছে। এই ত্রুটি, এই গোলযোগ কি আসলেই ত্রুটিমুক্ত হবে, সমাধান হবে এর? আমাদের এই ফলাফল স্থগিত করে পুনরায় পুনর্মূল্যায়ন করা হোক এবং নতুন করে মেধা তালিকা নির্বাচন করা হোক। যারা আমাদের মতো ভুক্তভোগী তারা সবাই সঠিক ন্যায্য নাম্বারটা পাবে এবং যারা যোগ্য তারা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগটা পাবে। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে ফল পুনর্নিরীক্ষণের উদ্যোগ নেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। 20 এপ্রিল থেকে 5 মে পর্যন্ত আবেদনের সুযোগ দেওয়া হয়। এতে আবেদন পড়ে 5,000-এর বেশি। তবে তাদের ফল প্রকাশ করা হবে কখন তা এখনো ঠিক হয়নি। আমাদের যে সিস্টেমে আসলে এটা মোটামুটি একদম একটা নিশ্চিন্ত। বুয়েটের এবং ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্সের 3টা ওয়েতে এটাকে অ্যাসেস করে, পরে ম্যাচ করে, তো এটা বিচ্যুতি হওয়ার সম্ভাবনা কম। তারপর আমরা এটা ভালো করে আবার দেখার চেষ্টা করব। 37টি সরকারি মেডিকেল কলেজে আসন 4,350টি। ভর্তি শুরু হবে 21 মে। এর আগেই ফল প্রকাশ করতে চায় মূল্যায়ন কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মোবাইল সিম কার্ডের উপর থেকে 200 টাকা কর তুলে নেওয়ার সুপারিশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বৃহস্পতিবার দুপুরে টেলিযোগাযোগ খাতের প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ এবং অ্যামটপ আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি এ সুপারিশ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, উচ্চ করের কারণে যদি এই খাতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় তবে তা পর্যালোচনা করা উচিত। অপারেটরদের সর্বনিম্ন টার্নওভার কর 2 ভাগ থেকে কমিয়ে 0.5 ভাগ এবং কর্পোরেট কর 45 থেকে কমিয়ে 40 ভাগ করারও সুপারিশ করা হয়। সিম কার্ডের ওপর থেকে 200 টাকা কর তুলে দেওয়া উচিত। এছাড়া কর্পোরেট কর কমানোর ব্যাপারেও সব পক্ষের মধ্যে আলোচনা হতে পারে। who are using mobile SIMs. If the taxation is impending growth, উচ্চ করের কারণে যদি টেলিযোগাযোগ খাতে প্রবৃদ্ধি কম হয় তবে তা পর্যালোচনা করা যেতে পারে। তবে কর কমানোর পর ব্যবহারকারীরা যাতে তার সুবিধা পায় তা নিশ্চিত করতে হবে। পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে 17 জনে দাঁড়িয়েছে। 2 মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যটির বিভিন্ন এলাকায় সহিংসতায় এই প্রাণহানি হয়েছে। নিহতদের সবাই তৃণমূল কংগ্রেস অথবা বিজেপির নেতাকর্মী বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ভোট পরবর্তী সহিংসতা নিয়ে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 4 সদস্যের একটি দল পশ্চিমবঙ্গে গিয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তাদের। এর আগে বুধবার পশ্চিমবঙ্গের নবনির্বাচিত সরকারকে কড়া সতর্কবার্তা পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সহিংসতা নিয়ে অবিলম্বে প্রতিবেদন না দিলে বিষয়টি গুরুতরভাবে দেখা হবে। আইপিএল স্থগিত হওয়ায় ভারত থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। বিশেষ বিমানে বিকেলে দেশে আসেন 2 ক্রিকেটার। ভারত থেকে আসা সবার জন্য 14 দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। সাকিব মুস্তাফিজকেও মানতে হবে সে প্রোটোকল। ফলে রাজধানীর 2 5 তারকা হোটেলে কোয়ারেন্টিনে থাকবেন 2 টাইগার তারকা। কোয়ারেন্টিন শেষে 20 মে দলের অনুশীলনে যোগ দিতে পারে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে থেকেই তাদেরকে পাওয়ার আশা বিসিবির। 23 মে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু 3 ম্যাচের ওয়ানডে সিরিজ।
করোনা মহামারীর মধ্যে ভারতে আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা থামছে না। অনেকের মতে আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন না করে ভুল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সবকিছুর মধ্যেও অটল বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ভারতে আইপিএল আয়োজন কোনো ভুল সিদ্ধান্ত ছিল না, কেননা লিগ শুরুর সময় এতটা খারাপ ছিল না ভারতের করোনা পরিস্থিতি। এছাড়া আইপিএলের আগে সফলভাবে ইংল্যান্ড সিরিজ শেষ করেছিল ভারত। তবে প্রশ্ন উঠেছে জৈব সুরক্ষা বলয় নিয়ে। আরব আমিরাতের শেষ হওয়া আসরের সুরক্ষা বলয়ের দায়িত্বে ছিল যুক্তরাজ্য ভিত্তিক একটি কোম্পানি, আর এবার দেখভালের দায়িত্বে খোদ ভারতীয় বোর্ড। তবে এখানেও কোনো গাফিলতি দেখছেন না সৌরভ। রিয়াল মাদ্রিদকে হারিয়ে 9 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চেলসি। সেমিফাইনালের ফিরতে লেগে ব্লুজদের জয় 2-0 গোলে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় চেলসি। সুফল পেতে খুব বেশি সময় লাগেনি। হাভার্টজের পাস থেকে প্রথম গোল করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে করোনায় আরও 41 জনের মৃত্যু, নতুন রোগী 1822, শনাক্তের হার 8.44%। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আজ নয়, দ্রুতই নিষ্পত্তি হবে, জানালেন আইনমন্ত্রী। সংসদ ভবনে হামলার পরিকল্পনার অভিযোগে 2 জঙ্গি গ্রেপ্তার, আনসার আল ইসলামের উপস্থিতি জানান দিতে হামলার চেষ্টা। যুক্তরাষ্ট্রের কাছে অক্সফোর্ডে 40 লাখ করোনার টিকা চেয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। টিকা চেয়ে ভারতকেও চিঠি। আর এই ছিল সংবাদ সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।